উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভাওতাবাজি, বললেন আমির খসরু। এদিকে ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বললেন রিজভী। জানাবো মন্ত্রী এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না। এবং সর্বশেষ জানাবো টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত বেড়ে 14। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভাওতাবাজি, বললেন আমির খসরু। উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোট চুরির ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, ওরা উপজেলা নির্বাচন দিয়েছে, যে দেশে ভোট নেই সেই দেশে ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যেখানে কোনো পার্টিসিপেশন নেই, সেখানে আবার কিসের ভোট? সুতরাং এই উপজেলা নির্বাচন এটা দেশের মানুষকে আরেকটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। এটা ভোটের নামে ভাওতাবাজি। ভোট বলে কিছু নেই এই দেশে। একটা ভোট চুরির প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে তারা সরকার জিম্মি করে রেখেছে। সরকারের এহেন অপকর্মের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য অটুট থাকার কথা পুনর্ব্যক্ত করে আমির খসরু বলেন, আমাদের সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। এই ঐক্য ভাঙার চেষ্টার কোনো কিছু বাকি নেই। টাকা পয়সা থেকে ভয়ভীতি, জেল জুলুম, নিপীড়ন, নির্যাতন সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে, বেড়ি বাঁধে ঘুমিয়েছে, কিন্তু নেতাকর্মীরা কম্প্রোমাইজ করেনি। আমরা 31 দফা ঐক্যবদ্ধভাবে দিয়েছি। এটা চলমান আন্দোলনের দফা, অর্থাৎ মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ইত্যাদি বিষয়ে আমরা এক হয়েছি। আমাদের এই অবস্থার পরিবর্তন হবে না। আমাদের এই আন্দোলন চলমান আছে, যোগ করেন তিনি। 7 জানুয়ারির ভোটে 95% ভোটার না যাওয়া চলমান আন্দোলনে বিরোধী দলের রাজনৈতিক সফলতা উল্লেখ করে তিনি বলেন, 95% মানুষ এই নির্বাচন ভোট কেন্দ্রে যায়নি। এবার সেই চিন্তা থেকে সরকার ভোটারদের আনতে নতুন কৌশল নিয়েছে। এবার তারা চিন্তা করেছে যে মানুষ নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না। সেজন্য নির্বাচনে তারা এবার দলীয় প্রতীক ব্যবহার দিয়েছে। অথচ তারা স্থানীয় সরকার আইন করেছে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য। আইনটা কিন্তু বাতিল করেনি, আইন রেখে তারা এখন নৌকা প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছে না। কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে সেখানে নেই, তারা নৌকা বয়কট করেছে। তাই এই উপজেলা নির্বাচন আরেকটি ভাওতাবাজি নির্বাচন। ভোট চুরির প্রকল্পই তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। আমির খসরু বলেন, সরকার সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংক মর্জার একত্রীভূত করার। মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত হতে পারে না। মার্জার তো কোনো সরকার সিদ্ধান্ত হতে পারে না। এটা ভ্যালেন্টারি সিদ্ধান্ত, এটা বাজারের সিদ্ধান্ত। এটা করতে শেয়ার হোল্ডারের মতামত প্রয়োজন হয়, কিন্তু কি দেখা যাচ্ছে, শেয়ার হোল্ডারদের কোনো খবর নেই। তারা সরকার সিদ্ধান্ত দিচ্ছে মার্জার করতে হবে। যারা ব্যাংক লুটপাট করে খেয়ে ফেলেছে তাদের জন্য এই মার্জার আরেকটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যারা লুটপাট করে বাংলাদেশের সম্পদ নিয়ে গেছে, যারা ব্যাংকের আমানতের টাকা লুটপাট করেছে, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে আরও সুবিধা দেওয়ার জন্য জোর করে এই একত্রীভূত করার প্রক্রিয়া সরকার নিয়েছে। জেএসডির সভাপতি আসম আব্দুর রব দেশের বর্তমান অবস্থা তুলে ধরেন, বলেন, যারা অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তাদের এই দেশে বসবাস করা সম্ভব নয়। এই জুলুমবাজ দখলদার সরকারকে বিতাড়িত করতে না পারলে এই দেশে সাধারণ মানুষের বসবাস কঠিন হয়ে পড়বে। এই দেশে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলাম, এমন দৃশ্য, এমন পরিবেশ দেখার জন্য নয়। গণতন্ত্র থাকবে না সেজন্য তো আমরা যুদ্ধ করিনি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না সেজন্য তো আমরা যুদ্ধ করিনি। এই কষ্ট আমি সহ্য করতে পারি না। আপনারা জেগে উঠুন, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। এই গণতন্ত্র ফেরানোর লড়াইকে এগিয়ে নিন, এদেরকে পরাজিত করুন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতার পতাকা 71-এর 2 মার্চ দেখানো হয়েছে মানুষকে। এই পতাকা রক্ষা করার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। মানুষ যুদ্ধ করেছে এবং আমরা জিতেছি। আজও মানুষের মধ্যে বিক্ষোভের যে আগুন জ্বলছে, সেই আগুনকে ঠিকমতো গুছিয়ে সেটাকে একটা দাবানলে তৈরি না করলে বিক্ষোভকে আন্দোলনে রূপান্তরিত করা সম্ভব না। এটার জন্য কোনো হঠকারী কর্মসূচির কথা আমি বলবো না, কারণ হঠকারিতা কোনোদিনই গণতন্ত্রের জন্য সুখকর হয় না, সফলতার দিকে নিয়ে যায় না। কিন্তু গঠনতন্ত্রমূলক আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যত দেরি হবে তত আমাদের জন্য ক্ষতি হবে। ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বললেন রিজভী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, গণমাধ্যমকে দেখিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে চিৎকার করছেন। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছে, আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে। আইন, আদালত, থানা, পুলিশ তো আপনাদের কবজায়। ওবায়দুল কাদের সাহেবের স্নায়ু শিথল, মস্তিষ্ক অলস ও হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলেন। সরকার অসংখ্য মানুষকে গুম, খুন ও অপহরণ করেছে। এদের মধ্যে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল। আজ পর্যন্ত বিনা ভোটে সরকার এর কোনো জবাব দিতে পারেনি। এই সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সব গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। রিজভী আরও বলেন, সরকার কোনোভাবেই ইলিয়াস আলীর গুমের দায় এড়াতে পারে না। একজন রাজনীতিবিদকে গুম করার মাধ্যমে তার আদর্শকে শেষ করা যায় না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত। প্রত্যেকটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী। বিভিন্ন সময় তাদের মুখ থেকেই এ কথা বেরিয়ে আসছে। তাদের কেউ কেউ স্বীকারও করেছেন, গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ। আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতা কর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন। অন্যথায় একদিন প্রতিটি গুম খুনের দায়ের বিচারের জন্য তৈরি হন। মন্ত্রী এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মন্ত্রী এবং এমপিরা উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না। তাদেরকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই রকম বার্তা দিয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু এই সমস্ত নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করাতে মাঠে নেমেছেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্বাচনী এলাকাতে এমপিরা প্রার্থীর নাম ঘোষণা করছেন। আওয়ামী লীগে যারা যারা উপজেলা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তাদের তালিকা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলায় দাঁড় করানো হচ্ছে। উপজেলার সাধারণ সম্পাদক অনন্ত 1 ডজন বার নির্দেশ দিয়েছেন মন্ত্রী এবং এমপিরা যেন উপজেলা নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থাকে, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই নির্দেশ মানা হয়নি। তারা জেলাতেই তিনি নির্দেশ দেওয়ার পরও তার জেলায় এমপিরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। অনেক স্থানে এমপিদের আত্মীয় স্বজন প্রার্থী হয়েছেন। নোয়াখালীতে 2 এমপির ছেলে প্রার্থী হয়েছেন। হাতিয়ার চেয়ারম্যান পদে নোয়াখালী 6 আসনের এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী এবং সুবর্ণচরে চেয়ারম্যানের পদে নোয়াখালী 4 আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইসরাক শাবাব চৌধুরী প্রার্থী হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এমপি নিজেই। শুধু তাই নয়, চুয়াডাঙ্গা 2 আসনের এমপি আলী আসগর টগরের ছোট ভাই আলী মনসুর বাবু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং সেখানে এমপি সরাসরিভাবে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন। অনেক স্থানে মন্ত্রী এবং এমপিরা তাদের প্রার্থীদের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নামছেন। মাদারীপুরের সদর উপজেলা শাহজাহান খানের বড় ছেলে আনিসুর রহমান খান প্রার্থী হয়েছেন এবং শাহজাহান খান তার পক্ষে কাজ করেছেন বলেও জানা গেছে। নরসিংদী 2 আসনের ডক্টর আনারুল আশরাফ খান দিলীপের শালক ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শরীফুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, অথচ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে কাউকেই দিচ্ছে না। মুন্সিগঞ্জ 3 আসনে এমপি মোহাম্মদ ফাইসাল বিপ্লব ও তার পরিবারের চাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেননি বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া। এভাবে নির্বাচনের ব্যাপারে এমপিদের প্রভাব এবং প্রতিপত্তি বেড়েই চলেছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নাটোরে। সেখানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ও নাটোর 3 আসনের এমপি জোনায়েত আহমেদ পলকের শালক প্রার্থী হয়েছেন এবং তাকে জিতিয়ে রাখার জন্য একজন প্রার্থীকে অপহরণের অভিযোগও উঠেছে। নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে আওয়ামী লীগের লোকজন বলছে যে এটি একটি অমার্জনীয় অপরাধ। বিভিন্ন উপজেলায় প্রার্থিতার হিসাব পরিচালনা করে দেখা যায় আওয়ামী লীগের এমপিদের স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজা, শালক, মামা, ভাগ্নে সহ নানা রকম আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা অমান্য হচ্ছে। টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত বেড়ে 14। ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় ট্রাক দুর্ঘটনায় আরও 2 জন মারা গেছেন। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা গেছেন। এই নিয়ে নিহত সংখ্যা বেড়ে দাঁড়ালো 14 জনে। এর আগে বুধবার 17 এপ্রিল দুপুর 2টার দিকে পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন বাংলাদেশ মৈত্র গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে খাদে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যান ও ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, দুপুর 2টার দিকে রাজপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই একটি ট্রাক। গাবখান সেতু থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। পরে টোল প্লাজায় অবস্থানরত একটি
মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। এ সময় রক্তাক্ত অনেকগুলো দেহ উদ্ধার করা হয়। ক্ষতবিক্ষত দেহগুলো সদর হাসপাতালে নিলে সেখানে 11 জনকে মৃত ঘোষণা করা হয়। এ সময় আহত আরও 20 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে টোল প্লাজার কয়েকজন কর্মীও রয়েছেন। পুলিশ সুপার আফরোজুল হক টুটুল জানান, গাবখান সেতু টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশাকে নিয়ে খাদে পড়ে। এই ঘটনায় টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকে হতাহত হন। এখন পর্যন্ত শিশুসহ 14 জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদনে জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারহা গুলনিঝুম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।